স্বাগত জানাচ্ছি নির্বাচনী পথ চলায়, সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই দেখে নেব সংবাদ শিরোনামগুলো। গণমাধ্যমে হামলা ঠেকাতে না পারা সরকারের দুর্বলতা, অভিযোগ বিএনপির। কঠোর হাতে মব দমনের আহ্বান, তারেক রহমানের প্রত্যাবর্তনে সমৃদ্ধ হবে গণতন্ত্র। ওসমান হাদির খুনির বিচার নিয়ে সরকার কেন নীরব, প্রশ্ন জামায়াতের। তদন্তে জাতিসংঘের সহায়তা নেয়ার আহ্বান, ফ্যাসিস্টদের পুনর্বাসন চেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারি। বগুড়া ৭ আসনে বেগম জিয়া, ৬-এ তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। সিইসির সঙ্গে ৩ বাহিনীর প্রধানের বৈঠক, আইন শৃঙ্খলা সহ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা। হেলিকপ্টারে গ্রামের বাড়িতে শহীদ ৬ শান্তিরক্ষীর মরদেহ, সামরিক মর্যাদায় হবে দাফন। ঢাকা সেনানিবাসে বিদায় জানালেন সহকর্মীরা। এবং পৌষের শুরুতেই জেঁকে বসেছে শীত, উত্তরের জনপদে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। বছরের শুরুতে শৈত্যপ্রবাহের পূর্বাভাস। সময় সংবাদের স্বাদে ভরা রসমঞ্জরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। দর্শক খুব সহজেই অনুমান করতে পারছেন, চলে আসছি আমরা উত্তরের জনপদ গাইবান্ধায়। শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনে পথ চলা। আমরা আজকে চলে এসেছি গাইবান্ধায়। এই গাইবান্ধায় উত্তরের জনপদ যেহেতু, সেক্ষেত্রে একেবারে জেঁকে বসেছে শীত কনকনে হাওয়ায়, সাথে যুক্ত হয়েছে ভোটের উষ্ণতা, আর এই দুয়ে মিলে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ। আজকে আমরা এই যে গাইবান্ধার যে সদর উপজেলা রয়েছে, সদর উপজেলার তুলসীঘাট এলাকায় রয়েছি এবং এই তুলসীঘাট এলাকার একটি চায়ের আড্ডায় আমরা চলে এসেছি। আমরা চায়ের আড্ডায় লক্ষ্য করছি এই তুলসীঘাট এলাকায় নানা শ্রেণী পেশার মানুষ, নানা বয়সের মানুষ এখানে যুক্ত হয়েছেন, একেবারে তরুণ থেকে শুরু করে প্রবীণ। সবার সাথে আমরা কথা বলতে চাই, জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, গল্প শোনার চেষ্টা করব। এখানকার গাইবান্ধার যে গল্প, গাইবান্ধার চাওয়া পাওয়া, গাইবান্ধার মানুষের, এখানকার স্থানীয় মানুষের, ভোটারদের যে নানা ধরনের সংকট সম্ভাবনার যে কথা, সেই কথা কিন্তু আমরা শুনতে চাই। গাইবান্ধা রয়েছে নানা ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে কর্মসংস্থান এই জেলায় কিন্তু একটি বড় সমস্যা। আপনার নাম কি, আপনি কি করছেন? আমার নাম ডাক্তার মাসুদুর রহমান, আমি অবসরপ্রাপ্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এই যে গাইবান্ধায় যে কর্মসংস্থানের কি অবস্থা আমাদের একটু বলবেন আপনি? গাইবান্ধা এখানে 7টা উপজেলা আছে, 7টা উপজেলার এখানে আর্থসামাজিক অবস্থা বা ভূপ্রকৃতি এক না আর কি। তো এখানে শ্রমজীবী, কৃষি শ্রমজীবী লোকের সঙ্গে বেশি আর কি। তো আবার যারা কৃষি শ্রমজীবী তাদের কিন্তু শ্রমটা কিন্তু প্রতিদিন হয় না, দেখা যাচ্ছে যে 365 দিনের মধ্যে সে 285 দিন শ্রম দিচ্ছে, বাকি দিনগুলো সে বসে থাকছে, ফলে সে অর্ধাহারে অনাহারে সে দিন কাটাচ্ছে আর কি। তো এই যে বেহাল দশা সাধারণ মানুষের, এটি উদ্যোগ নিতে গত যে সরকার ছিল বা গত জনপ্রতিনিধিরা ছিল, তারা কোনো উদ্যোগ নিয়েছিল কিনা এই সংকট নিরসনে? না, এদের সঙ্গে অনেক প্রজেক্ট আমাদের ছিল আর কি। যেমন আমরা মনে করি যে যাদের কৃষি জমি আছে, সে কৃষি সেখানে চাষাবাদ করবে, যার পুকুর আছে পুকুরে মাছ চাষ করবে, কিন্তু যার কিছুই নেই তার জন্য প্রাণী সম্পদে কিন্তু একমাত্র খাত, এবং এই খাতের মাধ্যমে ব্যাপক জনগোষ্ঠীকে ইনভলভ করা যেতে পারে, এবং যে দিনগুলো যে অবসর দিনগুলো যে কর্ম থাকে না, সে এর মধ্যে যে আয় করবে তার মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা করবে আর কি। তা হ্যাঁ, বিগত দিনে কিন্তু প্রকল্প আমরা বাস্তবায়িত হয়েছে, যাতে ভবিষ্যতে আরও বড় বড় মেগা প্রকল্প নেওয়া হয়, যার মাধ্যমে সকল শ্রেণীর জনগণকে এখানে ইনভলভ করা যেতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম গাইবান্ধার কর্মসংস্থান নিয়ে। অনেক মানুষ এখানে বেকার রয়েছেন, বছরের অধিকাংশ সময় কিন্তু তারা বসে থাকেন। আরও কথা বলতে চাই আরও একজনের সাথে। আপনার নাম কি, আপনি কি করছেন? আমি সিরাজুল ইসলাম বাবু, আমি পেশায় আইনজীবী, গাইবান্ধা বারের আমি সাবেক সাধারণ সম্পাদক। আমরা আমাদের এই চায়ের আড্ডা একজন আইনজীবীকে পেয়ে গেছি। এই যে কর্মসংস্থানের বড়ই অভাব গাইবান্ধায়, এটি নিরসনে বিগত দিনগুলোতে যে এই প্রকল্পগুলো ছিল, সেই প্রকল্পের আওতায় তাদেরকে কেন আনা গেল না? সংকট আসলে কোথায়? এটি মূলত এখানকার যারা জনপ্রতিনিধি ছিলেন বিগত সময়ে,
তারা এখানে উন্নয়নের কোনো ভাবনাই ভাবেনি, যে কারণে বাংলাদেশ উন্নয়নের ধারাবাহিকতার সাথে বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতার সাথে সাথে গাইবান্ধার উন্নয়ন সম্পৃক্ত হতে পারে নাই। আমরা মনে করি গাইবান্ধায় উন্নয়ন করতে হলে এবং কর্মসংস্থান সহ বেকারত্ব দূরীকরণে এখানে একটি মেডিকেল স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য যেমন একটা মেডিকেল কলেজ খুব দরকার, গাইবান্ধার উন্নয়নের স্বার্থেই আমাদের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় দরকার। এবং আপনারা জানেন যে গাইবান্ধায় ঘাঘট নদী পরিবেষ্টিত, এই ঘাঘট নদী একটা সম্ভাবনাময় 4.25 কিলোমিটার একটি লেক রয়েছে। সেই লেকটা অবৈধ দখলদারে ভরে গেছে, এটাকে দখলমুক্ত করতে হবে এবং অনেকেরই কর্মসংস্থান এখানে করা সম্ভব। এবং গাইবান্ধায় আপনারা জানেন যে কৃষি শ্রমিক এবং বেকারত্বের চরম হয়েছে। এই বেকারত্ব নিরসন করতে গেলে এখানে কিছু ক্ষুদ্র শিল্প গড়ে তোলা দরকার। এই ক্ষুদ্র শিল্পগুলো গড়ে উঠলে এখানকার বেকারত্ব ঘোচানো অনেকটা সম্ভব হবে। এবং কৃষি নির্ভর অর্থনীতি আমাদের এখানে যেহেতু রয়েছে, চরাঞ্চল রয়েছে, এখানেও কিছু প্রকল্প হাতে নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে গাইবান্ধার বেকারত্ব দূরীকরণে আমরা ভূমিকায় রাখতে পারি মর্মে আমাদের বিশ্বাস। এবং জনপ্রতিনিধিরা যারা ছিলেন তারা করেননি, ভবিষ্যতে যারা আসবেন তারা যেন করে, এটাই আমরা প্রত্যাশা করি। এটাই আপনাদের প্রত্যাশা, অর্থাৎ সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেই জনপ্রতিনিধি হয়ে আসবেন তিনি যেন এই সমস্যাগুলোর চিহ্নিত করে সেটির ব্যাপারে পদক্ষেপ নেন, সেই বিষয়ে আসলে এখানকার মানুষ আশায় বুক বাঁধছেন। এবং আমার হাতের বামে বেশ কয়েকজনের সাথে একটু যুক্ত হতে চাই। অর্থাৎ এই যে কর্মসংস্থানের যে অভাব কেন এতদিনে হলো না, আপনারা আসলে কি মনে করেন এতদিন আসলে কেন হলো না? এর পেছনে আসলে কারণটা কি? যে কর্মসংস্থান মানুষের যে সংকট রয়েছে, মানুষ বেকার বসে থাকছে, এটা কেন হলো না? এতদিন জনপ্রতিনিধিরা ছিল, তারা কি কোনো কাজ করেননি? আমাদের এখানে তো তেমন ভালো উন্নয়ন হয়নি, তা আগামীতে যদি সরকার ভালো কিছু উন্নয়ন করতে পারে। সেটির জন্য আপনারা বসে আছেন। জি জি। এই যে কর্মসংস্থানের অভাব, আপনি একটু বলবেন আপনার নাম কি, আপনি কি করছেন? আমি মোহাম্মদ মইনুল শেখ। আমি দেখি ভালো প্রার্থী পাই না, আমাদের গাইবান্ধা কোনো উন্নয়ন নাই, কোনো ভালো লোক নাই। সামনে তো নির্বাচন, ভোট দিবেন তো? ভালো লোক ভোট দেবো, যারা উন্নয়ন করবে ভালো কাজ করবে তাদের ভোট দেবো আমরা। যারা উন্নয়ন করতে পারবেন তাদেরকে আপনারা ভোট দেবেন, সে আশায় বুক বাঁধছেন। সামনে নির্বাচন, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমি একটা ভালো বাংলাদেশ চাই এবং নিরপেক্ষ একটা ভোট হবে, সেই ভোটের অপেক্ষায় আমরা আছি। এবং ভালো প্রার্থী একটা গাইবান্ধা চাই আমরা, যাতে উন্নয়ন হয়। যাতে উন্নয়ন হয়, অর্থাৎ ভালো প্রার্থী, সৎ প্রার্থী তারা আসলে চাচ্ছেন। যে প্রার্থী এই গাইবান্ধায় নির্বাচিত হয়ে এসে, গাইবান্ধায় যে 5টি সংসদে আসন রয়েছে সেই সংসদে আসনে নির্বাচিত হয়ে এসে তাদের যে উন্নয়ন, সেই উন্নয়নের নিয়ে আসলে কথা বলবেন। আবারও আমার একটু ডানে যেতে চাই, কথা বলতে চাই। গাইবান্ধায় প্রায় 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল, অর্থাৎ কৃষি কাজ করেন। কৃষি নিয়ে একটু কথা বলতে চাই। নানা ধরনের যে সংকট রয়েছে কৃষিতে, কৃষি সমস্যা, কি কি সংকট আছে কৃষিতে? আপনাদের উপকরণগুলো, সার, বিভিন্ন কৃষি উপকরণ আপনারা ঠিকমতো পান কিনা? না, কই তো গাইবান্ধা তো ঠিক মতো জিনিস আসলে তো এখানে ঠিক মতো পাই না আমরা। আলে তো ভাগ হয়ে যায়, এগুলো কাউ দিবে চায় না, চাইলেই দোষ। কোথায় ভাগ হয়ে যায়? ভাগ এখানে ধর ভাগ হয়, দুর্নীতি হয়। হ্যাঁ, খুব দুর্নীতি হয়। তারপরে ফির ওই এইবার একটা জমি গাছছিলাম আমি 1.5 বিঘে, তার 2 মিন ধান হয়েছে মাত্র। ওষুধ দেই, ওষুধে কাজ হয় না, সেটাও এক যন্ত্রণা। তাহলে কত বড় খারাপ। এই যে ওষুধ দিচ্ছেন, ওষুধে কাজ হচ্ছে না, কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর আছে সেখানে কি আপনি গিয়েছেন, অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, দিয়েছে। তারা একগুলো জিনিস দেয়, সেটা ভালো নয়, সেটা দিলেও ভালো নয়। সে কি ওষুধ দেখলে আমি তো একটা জমি 3 বার ওষুধ দিছি, কিন্তু কিচ্ছুই হয়নি। এই যে কৃষি নির্ভর, অর্থাৎ প্রায় 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল রয়েছেন, নানা সংকট রয়েছে। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, জানার চেষ্টা করব এই যে কৃষি নিয়ে যে নানা সংকটের কথা মানুষ বললেন, অর্থাৎ সার সংকট রয়েছে, অর্থাৎ বিষ প্রয়োগ করছেন, যে উপকরণ প্রয়োগ করছেন জমিতে সেটি কাজ হচ্ছে না, এটি আসলে কারণটা কি? কারণটা হচ্ছে কি, আপনার হলো কৃষি অফিসার যারা এখানে কাজ করে তারা নিয়মিত আপনার কৃষকের সঙ্গে যোগাযোগ করার কথা ছিল, কিন্তু তারা যোগাযোগ করে না। তারা খেতে জমিতে যাওয়ার কথা ছিল, তারা জমিতে যাচ্ছে না। জমির উর্বরতা কী, জমির অবস্থা কী, সেটা তারা নির্ণয় করতে পারতেছে না। সেটা হচ্ছে কৃষি অফিসার যারা আছে, যারা গাইবান্ধা আমাদের সদরে কাজ করে, তারা কৃষকের সঙ্গে যোগাযোগ না থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। কৃষি উপকরণ দেওয়া দরকার, আমাদের চেয়ারম্যান সাহেব অবশ্যই দিচ্ছে, আমরা যে আপনার স্প্রে মেশিন দিচ্ছে সেটা পরিশোধ দিচ্ছে, কিন্তু কৃষি অফিসার যে জমিতে যাবে সেটা তারা সেভাবে যাচ্ছে না এবং কৃষকের সঙ্গে তারা যোগাযোগ করতেছে না।
কৃষকের সাথে যোগাযোগ না করলে তার সমস্যাটা কি সেটা চিহ্নিত না করতে পারলে জমির তো সমস্যা হবেই, হয় স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু কৃষি অফিসার যারা এখানে আছে তারা সঠিকভাবে কাজ করতেছে না। এই যে সঠিকভাবে কাজ করছে না সেই বিষয়ে গাইবান্ধার জনপদ নিয়ে মানুষের কাজ করা বিভিন্ন জন মানুষ এখানে কিন্তু বসে আছেন। আমরা একটু কথা বলতে চাই, এই যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা সরকারি যারা রয়েছেন দায়িত্বে তারা কাজ করছে না ঠিক মতো, আপনারা যারা গাইবান্ধাবাসী রয়েছেন, সচেতন মহল রয়েছেন, তারা যোগাযোগ করেন কিনা, তাদের ব্যাপারে এই সংকট নিরসনে কোনো পদক্ষেপ আপনাদের পক্ষ থেকে থাকে কিনা? না, আমি কৃষি ডিপার্টমেন্টের লোক না, আমি প্রাণী সম্পদের লোক। তো আমি জানি আমাদের জনবল সংকট, তারপর আমার মানুষের দ্বার প্রান্তে যাচ্ছে আর কি। এখন তারা যাচ্ছে কিনা আমার নিজের কৃষি জমি নাই আর কি, যার জন্য ওই সাইডটা আমার কম ধারণা। এই সংকট নিরসনে কি কি পদক্ষেপ নেওয়া দরকার? পদক্ষেপে যে জনবলটা বাড়াতে হবে, হ্যাঁ, যাতে মানুষের দূরগড়ায় যেতে পারে এবং মানুষকে আগে আসতে হবে আর কি। একজন কর্মকর্তা যাবে, তথ্য প্রযুক্তির যুগ নাকি, তার মানুষকে এগিয়ে যেতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই যে কর্মসংস্থান, কৃষির যে সংকট রয়েছে, এর পাশাপাশি অর্থনৈতিক যে মন্দা, দীর্ঘদিন ধরে গাইবান্ধায় যে অর্থনৈতিক মন্দা, সেই অর্থনৈতিক মন্দা দেখে দিয়েছে। অর্থাৎ মানুষের যে আয়, সেই কাঙ্ক্ষিত আয় কিন্তু মানুষ করতে পারছেন না। তো এই যে কাঙ্ক্ষিত যে আয় মানুষের হচ্ছে না, যে নানা ধরনের অর্থনৈতিক মন্দা দেখা দিচ্ছে, আপনার কি মনে হয়? আপনি পরিচয়টা দেবেন, আপনি কি করছেন এবং আপনার নাম কি? আমি প্রফেসর মোহাম্মদ আব্দুর রশিদ, ভাইস প্রিন্সিপাল গাইবান্ধা গভর্নমেন্ট কলেজ। গাইবান্ধা সরকারি কলেজের একজন আমরা অধ্যক্ষকে পেয়ে গেছি। আপনি বলবেন আমাদেরকে যে এই সংকট নিরসনে কি কি করা উচিত? আসলে গাইবান্ধা একটা পিছিয়ে পড়া জেলা। এখানে কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সবখানে আর কি যেরকম মনোযোগ দেওয়া দরকার অতীতে সেটা হয়নি বলে এখানে সেখানে পিছিয়ে আছে। এই সব ক্ষেত্রে হাত দিতে হয় আমাদের, কৃষি, শিল্প সব ক্ষেত্রে হাত দিলে যদি আমরা শিল্প স্থাপন করতে পারি। বিশাল জনগোষ্ঠী পড়ে আছে আনএমপ্লয়েড। তারপর চরাঞ্চলে আমাদের সম্ভাবনাময় অঞ্চল, সেখানে আমরা ইপিজেড স্থাপন করতে পারি, অনেক সম্পদ পৌঁছে যায়। আমাদের এখানে কোল্ড স্টোরেজ প্রয়োজন। আর শিক্ষাক্ষেত্রে এখন অনেক পিছিয়ে আছি। প্রায় প্রতিটি জেলায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে গাইবান্ধা জেলা এখন স্থাপিত হয়নি, যদি বসার সুযোগ ছিল। গাইবান্ধাটা আমাদের একটা আছে কৃষি এগ্রিকালচার ইনস্টিটিউট, বিশাল সম্পত্তির আছে, অবকাঠামো আছে, শুধুমাত্র উদ্যোগের অভাবে এটা করা সম্ভব হয়নি। আমরা চাই যদি গাইবান্ধা জেলার সঙ্গে চালু হয় তাহলে ইকোনমিক যে অ্যাক্টিভিটিস, রোলিংটা বৃদ্ধি পাবে, মানুষের এমপ্লয়মেন্টটা আরও বৃদ্ধি পাবে। আর অর্থ যত রোল করবে তত মানুষ এমপ্লয় হবে, এই দারিদ্র্য বিমোচন হবে। এই ক্ষেত্রে আসলে কার্যকরী এবং খুবই উদ্যোগ নেওয়া প্রয়োজন, তাহলে আর কি আমাদের গাইবান্ধা জেলার চেহারাটাই পাল্টে যাবে। এই যে অনেক সময় অনুন্নত উন্নয়নের, অর্থাৎ অবকাঠামো যে করা হয়েছে সেটা অপরিকল্পিত উন্নয়নের কথা বলা হচ্ছে, যেমন ফেরিঘাটের কথা। ফেরিঘাট কি এখনো সচল আছে আপনাদের? না, ফেরিঘাট সচল নেই। আসলে এখানে ফিজিবিলিটি স্টাডি করা হয়নি, যেটা নেভিগেশন যোগ্যতা আছে কিনা, এটা না করেই যে টাকাটা খরচ করা হয়েছে ওয়েস্ট হয়ে গেছে। আমরা তো জানি যে প্রায় 300 কোটি টাকা ইতিমধ্যে সেখানে ইনভেস্ট করা হয়েছে, তাহলে এই টাকা আসলে গেল কোথায়? এই টাকা তো জনগণের টাকা। অবশ্যই এই টাকার তো বেল প্র্যাকটিস হয়ে গেছে। যদি আমরা ফিজিবিলিটি স্টাডি করে এটা ব্রিজ করতে পারতাম, টানেল করতে পারতাম, এটা যদি সিলেটে সংযোগ করতে পারতাম, তাহলে এই অঞ্চলের উন্নয়নটা র্যাপিড হয়ে যেত। আমাদেরকে সিলেট যেতে হলে ঢাকা হয়ে ঘুরে যেতে হয়। এটা বিশাল একটা অর্থ এবং সময়ের একটা অপচয়। আসলে আমরা যারা রাজনীতিবিদ তাদেরকে জনগণকে নিয়ে ভাবতে হবে, উন্নয়নকে নিয়ে ভাবতে হবে, এবং লাক্সই টেকসই উন্নয়ন, যা জনগণের সম্পত্তি, জনগণের টাকা অপচয় না হয়। এক্ষেত্রে আমাদের সবারই অনেক সামগ্রিক এবং এফেক্টিভ উদ্যোগ নিতে হবে, তাহলেই এই অঞ্চল অনেক উন্নত হবে। দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত মানুষের উন্নয়নের যে ছোঁয়া, অর্থাৎ পরিকল্পিত উন্নয়নের যে ছোঁয়া, সেটা কিন্তু লাগেনি। অর্থাৎ সব মিলিয়ে এই যে অর্থনৈতিক মন্দা, কর্মসংস্থানের অভাব এবং পরিকল্পিত যে উন্নয়ন, সেটি আসলে হয়নি, যার দরুন পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে এই যে উত্তরের যে জনপদ গাইবান্ধা, সেটি এখনও বেশ বলা যায় যে মানুষের যে অভিযোগ অনুযোগ সেটি কিন্তু রয়ে গেছে। আমরা আমাদের গাইবান্ধায় কাজ করা আমাদের যে সহকর্মী বিপ্লব, তার কাছে আমরা একটু যেতে চাই। এবং বিপ্লব, আপনি গাইবান্ধার জনপদ নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন। এই প্রতিবেদনে কি কি বিষয় আপনি উঠিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন? আসলে গাইবান্ধা একটি উন্নয়ন বঞ্চিত জেলা হিসেবে কিন্তু আমাদের পরিচিত। এখানে যেটি মূল সমস্যা সেটি হলো কর্মসংস্থান। এই এলাকার কিন্তু সিংহভাগ মানুষ দেশের বিভিন্ন স্থানে কর্মসংস্থানের জন্য যেয়ে থাকে। তো আসলে সেই ক্ষেত্রে একটি কর্মসংস্থান এখানে একটি জরুরি বলে আমি মনে করেছি। পাশাপাশি নদী ভাঙন, প্রায় 5টি উপজেলা আমাদের নদী কেন্দ্রিক। এখানে ব্রহ্মপুত্র, করতোয়া, তিস্তা সহ
বিভিন্ন নদ নদী রয়েছে, যে কারণে কিন্তু এখানে নদী ভাঙন একটি বড় সমস্যা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ। পাশাপাশি একটি বড় যে শিল্প কারখানা রয়েছে এখানে, একমাত্র ভারী শিল্প কারখানা রংপুর চিনিকল, সেটিও দীর্ঘদিন থেকে বন্ধ। সব মিলিয়ে এই কর্মসংস্থানের লক্ষ্যে কিন্তু একটি ইপিজেড স্থাপনের কথা বলা হয়েছিল, সেটিও কিন্তু শুধু সাইনবোর্ড সর্বস্ব হয়ে আছে, যেটিও কিন্তু এখনো বাস্তবায়ন হয়নি, যে কারণে নানা সংকটের কথাই কিন্তু সংকট রয়েছে। বিভিন্ন বিশেষ করে কর্মসংস্থান একটি বড় সংকট সহ যোগাযোগ সহ নানাবিধ সংকটের মধ্যে এই জেলাটি রয়েছে। নানা সংকটের যেই কথা এবং বঞ্চনা দাবি দেওয়ার কথাই কিন্তু প্রতিবেদন উঠে এসেছে। দর্শক, সহকর্মী বিপ্লবের করা গাইবান্ধা জনপদ নিয়ে একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি আমরা এখন দেখে নেব। প্রায় 22 লাখ ভোটারের এ জেলার অর্থনীতির প্রধান স্তম্ভ কৃষি। তিস্তা, ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘর নদীর চরের উর্বর কৃষি জমিতে বিভিন্ন ফসলের ব্যাপক উৎপাদনের কারণে অনেকে গাইবান্ধাকে ভুট্টা মরিচের জেলা বলেও চেনেন। কৃষি ও রসমঞ্জুরির জন্য যেমন পরিচিত, তেমনি পরিচিত উন্নয়ন বঞ্চনার কারণে পুরো জেলায় নেই কোনো কৃষিভিত্তিক বা ভারী শিল্প কারখানা। একসময় হাজারো শ্রমিকের জীবিকা প্রদানকারী রংপুর চিনিকল দীর্ঘদিন ধরে বন্ধ। বিভিন্ন আন্দোলন, সভা, মানববন্ধন কিছুই খুলে দিতে পারেনি বহু বছরের এ শিল্প প্রতিষ্ঠানটি। শুধু মিলেছে আশ্বাস। কৃষি উৎপাদন যতই হোক, যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা গাইবান্ধার সবচেয়ে বড় সংকট। গ্রামীণ কাঁচা রাস্তা, ভাঙা ব্রিজ আর নদীপথ নির্ভর চলাচল, সব মিলিয়ে প্রতিদিন যাতায়াতে ভোগান্তির শেষ নেই। জেলার ব্রহ্মপুত্র নদের বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত একটি সেতু বা টানেলের দাবি বহু দশকের পুরনো, হয়নি স্বপ্ন পূরণ। শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থাও পিছিয়ে উত্তরাঞ্চলের এ জেলা। একটি মেডিকেল কলেজ, একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবি ওঠে বারবার, কিন্তু জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি আজও। গাইবান্ধা জেলায় শিল্প, শিক্ষা, চিকিৎসা সব দিক থেকে পিছিয়ে আছে। যখনই ইলেকশন আসে নেতারা আশা দিয়ে যায়, কিন্তু ভোটের পরে ওনারা স্বার্থ হয়ে গেলে আর এইদিকে ঘুরেও তাকায় না। অ্যাক্সিডেন্ট প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের যদি রাস্তাটা উন্নয়ন করা হয় আমরা অ্যাক্সিডেন্টের সংখ্যাও কমাতে পারবো। যুব সমাজের কর্মসংস্থান বাড়াতে গোবিন্দগঞ্জের কাটামোড় এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের ঘোষণা এসেছিল কয়েক বছর আগে। সাইনবোর্ড ঝুলেছে, কিন্তু জমির মালিকানা নিয়ে সাঁওতাল সম্প্রদায়ের সঙ্গে বিরোধে ঝুলে আছে এর বাস্তবায়ন। এখানকার অর্থনৈতিক ব্যবস্থা অনেক পিছিয়ে আছে। সেই জায়গায় উন্নয়ন সঠিকভাবে এগিয়ে নিতে হলে এই বিভিন্ন যে দপ্তরগুলো আছে সরকারি, একসাথে সমন্বিতভাবে এই কাজটাকে এগিয়ে নিতে হবে। দীর্ঘ বঞ্চনার শিকার এ জেলার শিল্পায়ন, কৃষি, যোগাযোগ, পর্যটন সব ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ না হলে এ জেলার স্থায়ী উন্নয়ন সম্ভব নয় বলে জানান উন্নয়ন কর্মীরা। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সব ক্ষেত্রেই গাইবান্ধাবাসীর দীর্ঘ অপেক্ষা উন্নয়ন। কৃষির অপার সম্ভাবনা, চরাঞ্চলের মানুষের অবদান আর পর্যটনের বিশাল ক্ষেত্র সুপরিকল্পিতভাবে কাজে লাগানো গেলে বদলে যেতে পারে এ জেলার চিত্র। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। সহকর্মী বিপ্লব ইসলামের করা গাইবান্ধা জনপদ নিয়ে একটি প্রতিবেদন আমরা দেখছিলাম। এই প্রতিবেদনে নানা ধরনের সংকট সম্ভাবনার কথা, অর্থাৎ এই যে জনপদ, এই জনপদের মানুষের কথা উঠে এসেছে প্রতিবেদনে। আমরা এর আগে কথা বলছিলাম যে কর্মসংস্থান, অর্থনৈতিক মন্দা এবং নানা ধরনের যে সংকট রয়েছে এই জনপদে, পিছিয়ে পড়া জনপদ বলা হচ্ছে, এখানকার মানুষ বলছেন, সেটি নিয়ে কথা বলছিলাম। আমরা একটু কথা বলতে চাই এই জেলার শিক্ষা নিয়ে, অর্থাৎ শিক্ষার কী অবস্থা সেই বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই। এখানে বেশ কয়েকজন বসে আছেন চায়ের আড্ডায়। আপনার নাম কি এবং আপনি কি করছেন? আমি কাজী আমজাদ, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত, সাতারপাড়া মফিজউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, পলাশবাড়ি, গাইবান্ধা। এই জেলায় বলা হচ্ছে নানা ধরনের কর্মসংস্থান অভাব আছে, অর্থনৈতিক মন্দা আছে, মানুষ কাজ পাচ্ছে না অনেক সময় দীর্ঘদিন ধরে। সব মিলিয়ে শিক্ষার কি অবস্থা এই অবস্থায়? শিক্ষার দাবিতে যদি রাষ্ট্রের কাছে আমার বলা হয়, আসলে বিমাতাসুলভ আচরণ আর বিগত সময়ে আমাদের দেখা যে কোনো সরকারই কেন জানি শিক্ষার প্রতি উদাসীন, অথচ শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু শিক্ষার প্রতি যদি ভালো তাগাদা না থাকে তাহলে তো দেশের সার্বিক উন্নয়ন ব্যাঘাত ঘটবে আমি মনে করি। আর নানাবিধ বৈষম্য তো আছেই, আমাদের অবকাঠামো যে দুর্বলতা, কিছু কিছু প্রতিষ্ঠান একেবারেই ভঙ্গুর,
আমি ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠানের কথাই যদি বলি যে বসার যথাযথ ব্যবস্থা, বেঞ্চ যেটা, এইটা পর্যন্ত নাই। আসলে দুর্দশা অনেক, সীমাবদ্ধতা সংকট অনেক। এর মধ্যে দিয়ে সুষম বন্টন যদি হতো, আমরা শহরের যে প্রতিষ্ঠানগুলি হাইরাইটস বিল্ডিং আছে, যথেষ্ট তাদের যে পড়াশোনা করানোর জন্য উপকরণ যেগুলি সেগুলি আছে, কিন্তু আমরা আসলে উত্তরবঙ্গের যে প্রতিষ্ঠানগুলি সার্বিক দিক থেকে আমরা বঞ্চনার মধ্যে আছি, বৈষম্যের মধ্যে আছি। আর শিক্ষায় বিশেষ করে রাজনৈতিক প্রভাব মুক্ত যদি থাকে, তাহলে শিক্ষার্থীরা তাদের যে নিরিবিলি পরিবেশ এবং সব কথা শেষ কথা, শিক্ষা প্রতিষ্ঠানগুলি আসলে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকলে আমরা মনে করি যে শিক্ষায় একটা আলোড়ন সৃষ্টি হবে, শিক্ষা আমরা অনেকটা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ। এই যে শিক্ষার ক্ষেত্রে যে রাজনৈতিক প্রভাবের কথা উঠে আসছে, আপনার কি মনে হয় এই রাজনৈতিক প্রভাব সংকটটা কিভাবে দূর করা যায়? আমি মোহাম্মদ জাহাঙ্গীর কবির, সহকারী প্রধান শিক্ষক, আসাদুজ্জামান গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা সদর। তো শিক্ষার যে রাজনৈতিক বিষয়টা, আসলে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেখানে রাজনৈতিক বিষয়টা সম্পূর্ণ শিক্ষা শেষে আমি মনে করি। তো আমরা যতদিন শিক্ষাঙ্গনে থাকবো ততদিন আমরা শিক্ষাকে ধারণ করব, লালন করব, পালন করব। তারপরে আমরা যদি রাজনীতিতে আসি, তাহলে সুস্থ ধারার একটা রাজনীতি আমরা উপহার দিতে পারবো। এটাই হচ্ছে সুস্থ ধারার যে রাজনীতি, অর্থাৎ সবার আগে শিক্ষা, তারপরে হয়তো রাজনীতির বিষয়টা বিবেচনা করা যাবে। আমরা কথা বলছিলাম গাইবান্ধা যে 5টি সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনের মানুষের নানা সংকট সম্ভাবনার কথা, বিভিন্ন বিষয় নিয়ে মানুষ কথা বলছিলেন। আমরা একটু যেতে চাই গোপালগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী জয়ন্ত শিরালী। জয়ন্ত শিরালী জানাবেন সেখানকার মানুষের ভোট ভাবনার কথা। শিরালী। মধুমতি নদীর তীর ঘেঁষা এই গোপালগঞ্জ জেলায় কিন্তু নির্বাচনী যে আমেজ, সেই আমেজটা পুরোপুরি লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ বছর পরে সাধারণ মানুষ তারা একটি ভোট দিবেন, সেই ভোটের প্রতীক্ষায় কিন্তু তারা রয়েছেন। আমি শুরুতে একটু জানিয়ে রাখি, এই জেলায় 3টি আসন, এই 3টি আসনে মোট 10,92,618 জন ভোটার রয়েছে। এই ভোটাররাই কিন্তু তারা প্রতীক্ষায় রয়েছেন একটি সুষ্ঠু নির্বাচন, এবং সেই নির্বাচনে তারা কিভাবে ভোট দেবেন সেই চিন্তায় কিন্তু তারা রয়েছে। আমরা মাঠে গিয়েছি, আমরা দেখেছি, সেখানে সাধারণ মানুষের সাথে কথা বলেছি। সেই সাধারণ মানুষ তারা বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের যে ভয় তাদের মধ্যে কাজ করছে। এই জেলাতে কিন্তু এই বিগত বছরগুলোতে যে নির্বাচনগুলো হয়েছে, সেই নির্বাচনে যারা নির্বাচিত সাংসদ হয়েছেন, নির্বাচনের পরে তারা উন্নয়নমূলক অনেক কাজকর্ম করেছেন, এবং সেই যে উন্নয়নের যে বাজেট ছিল, সেই বাজেটটি কিন্তু সঠিকভাবে কাজ করেছে কিনা সেটি একটি জনগণের কাছে প্রশ্ন রয়ে গিয়েছে। তো সেখানে সাধারণ মানুষ বা সাধারণ ভোটাররা যেটি বলছে, যে এখানে গোপালগঞ্জ জেলায় যে সমস্ত উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নগুলি কিন্তু একটি টেকসই উন্নয়ন যদি হয়, তাহলে কিন্তু সেই উন্নয়নটি যারা করতে পারবে সেই ধরনের প্রতিনিধিকেই তারা বেছে নেবেন। এছাড়া এখানে যে গোপালগঞ্জে যে শুধু ভোটারদের যে প্রতিক্রিয়া, শুধু তাই নয়, এই জেলাতে কিন্তু আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, এটাই আপনারা সবাই জানেন। এই জেলাতে যারা আওয়ামী লীগ থেকে বিগত দিনে নমিনেশন পেয়েছেন, তারা অনেকটা খুব সহজেই তারা সাংসদ নির্বাচিত হয়েছেন। সেই ক্ষেত্রে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আগামীতে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু যারা প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীদের মধ্যে কিন্তু বেশ একটা প্রতিযোগিতা রয়েছে, যে এই গোপালগঞ্জে যে নির্বাচনী মাঠ, এই মাঠে কিন্তু সহসায় জয় পাওয়া যাবে না। তো সে কারণেই যারা প্রার্থী রয়েছেন, সেই প্রার্থীরা কিন্তু তাদের মতন করে ভোটারদের কাছে যাচ্ছেন, এবং তাদের যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু আমরা দেখেছি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা যে প্রতিশ্রুতি দিচ্ছেন। এছাড়া ভোটাররা যেটি জানিয়েছেন, যে উন্নয়ন আসলে গোপালগঞ্জে হওয়ার কথা ছিল, সেই উন্নয়ন কিন্তু সঠিকভাবে হয়নি। যে পরিমাণে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই বরাদ্দের যদি সঠিক প্রয়োগ হতো, তাহলে এই গোপালগঞ্জের যে উন্নয়ন, সেই উন্নয়নের মাত্রা আরো কিন্তু বেড়ে যেত। সেখানে সাধারণ যে মানুষ বা ভোটার, তারা চাইছেন যে এমন একজন প্রতিনিধি নির্বাচিত হোক, যিনি এই জেলার জন্য যে বরাদ্দ থাকবে, সেই বরাদ্দটি সঠিকভাবে প্রয়োগ করবেন, এবং এই সাধারণ মানুষের উন্নয়নে ভাগ্যের যে উন্নয়ন, সেই ভাগ্যের উন্নয়ন ঘটবে। আর একটু যদি আমি বলি, গোপালগঞ্জে ব্যাপক উন্নয়ন হলেও এখানে কিন্তু কোনো ধরনের মিল, কলকারখানা এটি কিন্তু আমরা গড়ে উঠতে দেখিনি, যার কারণে যে বেকারত্বের যে সমস্যা, সেই সমস্যাটা কিন্তু রয়েই গেছে। তাই এখানকার সাধারণ মানুষের এবং ভোটারদের যে প্রত্যাশা, সেটি হলো যে সুন্দর একজন
প্রতিনিধি আসুক, যিনি এই তাদের মনের আশা পূরণ করবেন। এই ছিল গোপালগঞ্জে আমার কাছে নির্বাচনের সর্বশেষ। আমরা এতক্ষণ গোপালগঞ্জের জনপদের মানুষের যে ভোট ভাবনা সেটির কথা শুনছিলাম। আমরা আবারও ফিরছি উত্তরের জনপদ গাইবান্ধায়। গাইবান্ধায় নানা সমস্যা সংকট নিয়ে আমরা কথা শুনছিলাম এখানকার মানুষের। আমরা একটু তরুণ প্রজন্মের কাছে যেতে চাই এবং তরুণ প্রজন্মের যে ভোট ভাবনা, কেমন বাংলাদেশ তারা দেখতে চান সেই বিষয়ে কথা বলতে চাই। একটু যেতে চাই, এখানে বেশ কয়েকজন তরুণকে আমরা লক্ষ্য করছি। আপনি ভোটার হয়েছেন কি? এবারই প্রথম ভোটার হয়েছেন? এবারই প্রথম ভোটার। কেমন বাংলাদেশ পেতে চান আপনি? সামনে যে নির্বাচনে আসছে, আপনার ভাবনা কি নির্বাচন নিয়ে? আমি চাই হচ্ছে মানসম্মত শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা সৃষ্টি, গাইবান্ধার নদী ভাঙ্গন রোধ, জলবায়ু মোকাবেলা এবং দুর্নীতিমুক্ত সুশাসন চাই। এর পাশাপাশি হচ্ছে তরুণদের অংশগ্রহণ চাই। জি, অসংখ্য ধন্যবাদ। তরুণদের অংশগ্রহণ, অর্থাৎ এই যে তরুণদের পথ ধরে কিন্তু আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এবং নানা আমাদের যে ইতিহাস ঐতিহ্য, নানা সংকট সম্ভাবনায় কিন্তু তরুণরা এগিয়ে এসেছেন। আমরা আরও কথা বলতে চাই কয়েকজন মানুষের সাথে। এখানে আমার হাতের বামে কয়েকজন বসে আছেন। এই যে বলা হচ্ছে, আপনি বসুন প্লিজ। এই যে বলা হচ্ছে যে নানা ধরনের তরুণরা যে নতুন বাংলাদেশ পেতে চায়, সামনে নির্বাচন নিয়ে এই বাংলাদেশ কি আপনাদের পাওয়ার আশা আছে কিনা? কি ভাবছেন আপনারা নির্বাচন নিয়ে? অবশ্যই এরকম বাংলাদেশ আমরা আশা করি। দুর্নীতি এবং কোলাহল মুক্ত নির্বাচন চাই, যে বাংলাদেশ যেন একটা সুশাসন গড়ে ওঠে এবং আইনের শাসন আমরা কামনা করি, যারা আমরা ভালোভাবে চলাচল করতে পারি। আগামীতে যারা আমরা জনগণ আছি যেন আমরা ভালোভাবে থাকতে পারি, বাঁচতে পারি এবং কোনো অন্যায়ের জন্য আমাদের কাছে না আসতে পারে। একটা অন্যায় এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা চাই। দলীয় প্রভাব মুক্ত একটা বাংলাদেশ চাই এবং সুশাসন বলতে আইনের উপর যেন কোনো প্রভাব না ফেলতে পারে, যাতে আপনার আইন যেন তাদের নিজ গতি চলতে পারে। এই বাংলাদেশ আমরা সবার কাছে কামনা করি। জি, অসংখ্য ধন্যবাদ। আপনি কেমন বাংলাদেশ চান? আমিও একমত, সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আইনের জায়গায় থাকবে, কর্মসংস্থান কর্ম জায়গায় থাকবে। আমরা এরকম চাই যেমন পার্লামেন্ট সদস্য তারা আইন প্রণয়তা, তারা আইনের জায়গায় থাকবে। স্থানীয় সরকারকে আলাদাভাবে তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে, যার যেটা দায়িত্ব সঠিকভাবে পালন করবে। তার যা দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করবে। এইভাবেই সমৃদ্ধ বাংলাদেশ তারা পেতে চান। সামনে নির্বাচন, ভোট দিতে যাবেন তো? অবশ্যই যাব না কেন, আমরা অবশ্যই যাব। 17 বছর পর আমরা নির্বাচন পাচ্ছি, আমরা যাব না কেন? অবশ্যই যাব। আমরা কেমন লাগছে এই যে সামনে নির্বাচন পাবেন, ভোট দেবেন আপনারা? অবশ্যই আমাদের ভোটের অধিকার পাচ্ছি, আমরা ভোট দেবো না কেন? অবশ্যই ভালো লাগছে। জি, অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন বিষয় নিয়ে তারা বলছিলেন তাদের ভাবনার কথা, বিশেষ করে দুর্নীতিমুক্ত, যাতে করে বিভিন্ন ধরনের যে অপ্রাসঙ্গিক চাপ প্রশাসনে যেন না পড়ে, সেই ধরনের বাংলাদেশ কিন্তু তারা পেতে চান সামনে নির্বাচনে। এমনই কিন্তু আশায় বুক বাঁধছেন। আপনার নাম এবং আপনি কি করেন? আমি অ্যাডভোকেট আনিস মোস্তফা তোতন, অ্যাডভোকেট, আইনজীবী এবং মানবাধিকার কর্মী। জি, আমরা আরও একজন আইনজীবীকে পেয়ে গেছি, তার সাথে একটু কথা বলতে চাই আপনার সাথে। এই যে নানা ধরনের যে সমস্যার কথা উঠে আসলো গাইবান্ধায় স্বাস্থ্য ব্যবস্থার কি অবস্থা? সাধারণ মানুষ কি স্বাস্থ্যসেবা পান? এক কথায় বলতে গেলে গাইবান্ধার মানুষরা স্বাস্থ্যসেবা থেকে একেবারেই বঞ্চিত। যে একটা হাসপাতাল পুরনো রয়েছে, এটি হাসপাতাল নিজেই রোগে জরাজীর্ণ। যে নতুন হাসপাতালটা হয়েছে সেটি উদ্বোধনের অপেক্ষায় ছিল, সম্প্রতি 2-1 দিন আগে উদ্বোধন হয়েছে, সেটি কোনো আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। এবং আপনি জেনে থাকবেন যে গাইবান্ধার যে উপস্বাস্থ্য কেন্দ্র যেগুলো আছে সেগুলোতে পর্যাপ্ত ওষুধের অভাব, এবং ওষুধগুলো যে কোথায় কিভাবে যায়, নিশ্চয়ই সরকার থেকে ওষুধ আসে, সেই ওষুধগুলো কোথায় কিভাবে যায় এগুলো মনিটরিং করার কোনো লোক নেই। এবং এগুলো যে রেজিস্টার মেনটেন করা এবং এগুলো যে প্রপার ডিস্ট্রিবিউশন করা, এগুলো কোনো নিয়ম নীতি নাই। সুতরাং আমরা জনগণরা যখন হাসপাতালে যায় শুধুমাত্র প্যারাসিটামল বা এই জাতীয় কোনো ওষুধ বা আমাশয়ের কোনো ওষুধ, এটা লিস্ট ওষুধ ধরায় দেয় এবং
বড় কোনো ওষুধের ব্যাপার থাকলে একটু বাইরে থেকে কিনে নিতে হয়। আর হাসপাতাল যেটা বলেন, সেখানে কোনো এক্স রে করতে গেলে দেখা যায় তাকে বাইরে রেফার করে, বা কোনো টেস্ট করতে গেলে বাইরে রেফার করে। অথচ আমাদের হাসপাতালে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাওয়ার নিয়মকানুন রয়েছে, আমরা কেন এগুলো পাই না? এগুলো নিয়মকানুন অনুসরণ করে দেখার দায়িত্ব হচ্ছে একজন সংসদ সদস্য, এবং যে কনস্টিটিউয়েন্সি থেকে নির্বাচিত হবেন তাকে অবশ্যই এগুলো দেখতে হবে, এবং এগুলো দেখভাল করার জন্য যে সিভিল সার্জন বা কর্তৃপক্ষ যাকে, তাকে অবশ্যই নির্দেশনা দেওয়া উচিত যে এগুলো যেন না হয়। এই যে স্বাস্থ্য সেবা পাচ্ছে না, তার কথার প্রসঙ্গ ধরে এই আইনজীবী যিনি বললেন, আমরা একটু পেছনের দিকে যেতে চাই এবং একটু জানার চেষ্টা করব আপনারা কি স্বাস্থ্যসেবা ঠিকমতো পাচ্ছেন? উনি যে বললেন যে অনেক সময় স্বাস্থ্যসেবা পাওয়া যায় না, আপনাদের কি মনে হয় বেসরকারি যে ক্লিনিকগুলো আছে সেখানে সঠিক চিকিৎসা পান কিনা? আমি বলবো যে হাসপাতাল, গাইবান্ধার মানুষ সবসময় আমি দেখি যে হাসপাতাল বিমুখ, তারা হাসপাতালে যেতে চায় না। কেন যেতে চায় না? এটার কারণ তারা মনে করে যে ওখানে গেলে আমি সঠিক চিকিৎসায় পাবো না, অথবা যে ওষুধ লিখবে সেটা আমাকে কিনেই খেতে হবে। তো তাদের ধারণাটা কি সত্য না মিথ্যা? তাদের ধারণাটা সঠিক। তারপর অনেকেই বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক যেগুলো আছে গাইবান্ধা, সেখানে তারা অনেক ভিড়, আপনি দেখবেন এসকেএসে শুক্রবারে আপনি ঢুকতে পারবেন না। তো এরকম লোকাল যারা স্থানীয় হাটবাজারে যে সমস্ত লোকাল ডাক্তার আছে, পল্লী চিকিৎসক, তাদের কাছেই মানুষ বেশি ভরসা এখানকার লোকের। কিন্তু সেক্ষেত্রে অপচিকিৎসা তো এখানে ঝুঁকি থেকে যায়। অপচিকিৎসা এরকম আমাদের এলাকায় মনে হচ্ছে না। এখন সবাই এই ছোটোখাটো ডাক্তারের কাছে যায় তারা চিকিৎসা গ্রহণ করতে। জি, অসংখ্য ধন্যবাদ। বেসরকারি ক্লিনিকগুলোতে আপনারা কেমন সেবা পান? ভালোই পাই সেগুলোতে। সরকারি হাসপাতালে যান না কেন? সরকারি হাসপাতালে কিছু নাই তো, দেখা দেয় কিচ্ছু দেয় না, ওষুধ বাইরতেই কিনি কাটি হয়, সেই থেকে ওখানে যাই না। আর ওখানে কিছু যায় কি হবে, খালি ঘাটা হাঁটা হবে খালি। জি, সরকারি হাসপাতালে চিকিৎসা না পাওয়ার একটি যে অভিযোগ, সেই অভিযোগ আমরা শুনলাম। আমার ডান দিকে অসংখ্য মানুষ বসে আছেন, তাদের কাছে একটু যেতে চাই, শুনতে চাই তাদের কাছে স্বাস্থ্য ব্যবস্থার আরও কী কী আছে। আপনার নাম কি, আপনি কি করছেন? আমার নাম কাইম আজাদ, আমি সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ। আমরা আরও একজন শিক্ষককে পেয়ে গেছি চায়ের আড্ডায়। এই যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা, এটি নিয়ে আসলে বিগত সরকার যারা জনপ্রতিনিধি ছিলেন তারা আসলে কি কোনো ভূমিকা রাখেননি? ভূমিকা রাখছে, যেটা জনসংখ্যার তুলনায় অপ্রতুল। আপনারা জেনেছেন ইতিমধ্যে যে গাইবান্ধা একটি পশ্চাৎপদ উত্তরের জনপদ। এখানে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে সব কিছুতে আমরা পিছিয়ে আছি। আর আমাদের ম্যাক্সিমাম অঞ্চল হচ্ছে নদীগর্ভে বিলীন এবং চরাঞ্চল, যেখানে সরকার নির্ধারিত যে 250 শয্যার একটি স্বাস্থ্য কেন্দ্র আছে গাইবান্ধা জেনারেল হাসপাতাল, এটা এই যে মুষ্টিম আমাদের যে জনসংখ্যা, অধিক জনসংখ্যার জন্য এটা আসলে অপ্রতুল। আর সেই সাথে উপজেলা এবং ইউনিয়ন যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, সেখানে চিকিৎসার মান আমরা আসলে সেইভাবে পারি না, কারণ আমাদের জনবলের সমস্যা আছে। সেই সাথে যে পরিমাণ সরবরাহ থাকার কথা চিকিৎসা দ্রব্যাদি বা স্বাস্থ্যসেবার যে উপকরণগুলো, সেগুলো আমরা পারি না। এই কারণে আমাদের গাইবান্ধা একটু একদমই আশু প্রয়োজন হয়েছে যে গাইবান্ধা একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার। তাহলে হবে কি, শুধু গাইবান্ধায় নয়, গাইবান্ধার পার্শ্ববর্তী ঢাকা বিভাগের একটি জেলা আছে জামালপুর, এবং রংপুর বিভাগের আরেকটি জেলা আছে কুড়িগ্রাম, সেটাও চরাঞ্চল, রাজীবপুর, সানন্দবাড়ি বা গাইবান্ধার পাশে ফুলছড়ির অপোজিটে যে আরেকটা জেলা কানেক্টর, সেটা হচ্ছে জামালপুর। এই অঞ্চলের লোকজন এখানে স্বাস্থ্যসেবার জন্য আসবে। এই আপনি একজন শিক্ষক, শিক্ষা নিয়েও আপনার সাথে একটু কথা বলতে চাই। শিক্ষার কি কি সংকট আছে আপনাদের এখানে? বিদ্যালয়গুলোতে শতভাগ উপস্থিতি আছে কিনা? শিক্ষার যে বর্তমান কারিকুলাম আছে সেটিতে আপনারা সন্তুষ্ট কিনা? সব মিলিয়ে শিক্ষার উন্নয়ন ঘটাতে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আসলে শিক্ষার যে ব্যবস্থা স্বাধীনতার পরবর্তী থেকে যে কমিশন হয়েছে, সবগুলো কমিশনেই পক্ষপাত দোষে দুষ্ট আর কি, যে কোনো কিছুই পারফেকশন নাই। আমরা সৃজনশীল পদ্ধতি নাম দিয়েছি, আমরা আনাচে কানাচে সবগুলো জায়গাতে উচ্চশিক্ষার পথ সুগম করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামহীন এবং মানহীন কিছু কলেজকে আমরা অনার্স মাস্টার্সের অনুমতি দিয়েছি, যেটা আমাদের জন্য বড় অশনির সংকেত। এর আগে আমরা দেখেছিলাম যে কিছুদিন আগে যে পাশের যে শতকরা হার, এটা বহির্বিশ্বের কাছে ভাবমূর্তি উজ্জ্বল, অথবা দেশের কাছে আমার সরকারের যে
উজ্জ্বলতা কামনার জন্যই হোক না কেন, যেভাবেই হোক, যেটা আমরা অনেক বড় ক্ষতি করে ফেলেছি, শিক্ষা ব্যবস্থাকে আমরা ধ্বংস করেছি। এখনও এই যে গত এই বৎসরের যে এইচএসসি যে পাশের হার, এটা নিয়ে আমরা অনেকেই মন খারাপ যে আমার পাশের হার এত কম কেন ড্রাস্টিক্যালি, যেটা আগে 90% ছিল সেটাতে 60-র নিচে কেন। কিন্তু এই যে দেখানো হতো বেশি, এই যে এটা কি দেখানো হতো কিনা? আপনি বললেন যে উন্নয়ন দেখানো হতো। আমি দেখানোর কথা বলছি না, আপনাকে রিপিট করি যে এটা আসলে আমরা যে তথাকথিত জিপিএ 5 যেগুলো আমরা বলছি, যেগুলো যে আমি প্রাপ্ত বা আমার পাওয়া A+ না, অনেক ক্ষেত্রে এটা দেওয়া A+ও হয় আমার মনে হয়, কারণ আমরা তো স্টুডেন্ট নেই, আমাদের যে মেইন স্টেক হোল্ডার হচ্ছে স্টুডেন্ট। কারণ আপনি দুইটা এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পেয়েছেন, কিন্তু অনেকেই যে আই এম জিপিএ 5 বলে, যে আমি জিপিএ 5 পেয়েছি সেটা বলতে পারে না। আবার যে অনেক কিছু বেসিক যে স্ট্যান্ডার্ড আছে সেগুলো তাদের মধ্যে ঘাটতি। এই জায়গা থেকে আমি মনে করি যে শুধুমাত্র আমার এইচএসসি না, প্রাইমারি সেকশন থেকে আমার যে প্রি লেভেল যে স্কুলিং যে সিস্টেমগুলো আছে, আমাদের মনে হয় যে টোটাল কারিকুলামকে একটা ঢেলে সাজাতে হবে, যেটা এবং কার্যকর করতে হবে, শিক্ষা ব্যবস্থায় কার্যকর করতে হবে। অনেক কিছু উঠে আসলো, অর্থাৎ এখানকার যে জনপদ রয়েছে, জনপদের মানুষের কথা উঠে আসলো। আমরা একটু যেতে চাই আমার সহকর্মী গাইবান্ধার জনপদ নিয়ে যিনি সংবাদ সংগ্রহ করে থাকেন, সহকর্মী বিপ্লব ইসলাম। বিপ্লব, নানা ধরনের সমস্যার কথা আমরা শুনলাম। এই সমস্যাগুলো যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা, অর্থাৎ বলা হচ্ছে যে সরকারি মেডিকেল নিজেই রুগ্ন অবস্থায় পড়ে আছে, তার নিজেরই অসুখ হয়েছে বলে এখানকার যারা মানুষ রয়েছেন তারা অভিযোগ রয়েছেন। এই যে স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন যে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা এবং অপরিকল্পিত উন্নয়নের কথা বলা হচ্ছে, যেমন ফেরিঘাটে প্রায় 300 কোটি টাকা ইতিমধ্যে সেখানে বিনিয়োগ হয়েছে, কিন্তু সেখানকার যে সুফল সেটি আসলে ঘরে আসছে না মানুষের। তো এটির ব্যাপারে কেন হলো এত অপরিকল্পনা এবং এই যে পশ্চাৎপদতা এই জনপদের মানুষের কেন হলো? কার আসলে দায়টা কার? আসলে প্রথমেই বলবো যে এটি অপরিকল্পিত যে উন্নয়নের কথা বলেছে, এটি আসলে আমি একজন রিপোর্টার হিসেবে বলবো যে এটি সমত পোষণ করবো। কেননা আমাদের প্রায় 300 কোটি টাকা ব্যয়ে দুই জেলার মধ্যে যে বন্ধন, রাজধানীর সাথে বন্ধন করার যে চেষ্টা করা হয়েছিল, যে ফেরিঘাট, সেটি কিন্তু একদিনের জন্য এই এলাকার মানুষ ব্যবহার করতে পারেনি। পাশাপাশি সেখানে আমরা দেখছি যে প্রতি বছর শত শত লক্ষ লক্ষ টাকা কিন্তু সেখানে খরচ হচ্ছে ড্রেজিংয়ে, সেটি অপরিকল্পিত। যে কারণে কিন্তু আমরা যে চরাঞ্চল, আমাদের যে চরাঞ্চলের যোগাযোগ, আমাদের যে নদীপথে যোগাযোগ, এটি কিন্তু মুখ থুবড়ে পড়েছে। আমরা দেখছি যে শুকনো মৌসুম আসলেই কিন্তু নাব্যতা সংকটে আমাদের যেটা আন্তঃজেলা এবং জেলার যে সংযোগ, তার কিন্তু অর্ধেক নৌপথ বন্ধ হয়ে যায়, যে কারণে কিন্তু নদীপথে যারা যাওয়া আসা করে সে মানুষগুলো কিন্তু দুর্ভোগ পোহাতে হয়। দেখা যায় যে এত অসংলগ্নতা, তাহলে দোষটা আসলে কার, দায়টা কার? আসলে প্রথমেই দোষটা বলবো যে আমলাতান্ত্রিক জটিলতা এবং সঠিক জনপ্রতিনিধির অভাব। কেননা যারা নির্বাচিত হয়েছেন তারা বারবার এই এলাকার মানুষকে আশ্বাস দিয়েছেন, এই সব জনপদের মানুষকে আশ্বাস দিয়েছেন যে এখানে ফেরিঘাট হবে, এই দিকে মানুষ যোগাযোগ করবে, এখানে হাসপাতাল হবে, সেখানে মানুষ সুচিকিৎসা পাবে। কিন্তু তাদের যে আমলা যারা ছিলেন, যারা এটা দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গে যে জবাবদিহিতার বিষয়গুলি তারা কিন্তু এটি যথাযথভাবে দেখেন। জি, অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ জনপ্রতিনিধি আশ্বাস দিয়েছেন কিন্তু কাজ করেননি বলে আমার সহকর্মীর বক্তব্যে উঠে আসলো। অর্থাৎ নানা ধরনের আশ্বাস এসেছে, ভোট আসলেই এই যে আশ্বাসের ফুলঝুরি সেটি আমরা শুনতে থাকি। আমরা বেশ কিছু সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই, জানার চেষ্টা করব এই যে আশ্বাস দেন মানুষ। এখন তো নানা সামনে নির্বাচনে প্রচার প্রচারণা চলছে, মানুষ প্রার্থীরা তো অনেক সময় বুকে জড়িয়ে ধরছে আপনাদের। এই 5 বছর যারা ক্ষমতায় আসবেন বা যারা নির্বাচিত হবেন 5 বছর পরে, এই 5 বছরের মধ্যে কি তাদেরকে আসলে বুকে জড়িয়ে ধরে? আপনাদের দেখা পান তাদের? না, প্রশ্নই আসে না। এখন বুকে জড়িয়ে ধরতেছে, কিন্তু যখনই নির্বাচিত সে হয়ে যাবে তারপরে আমাকে সে আর চেনে না। আমাদের গাইবান্ধার এই অবস্থা, আমি এটাই জানি, এটাই দেখে আসতেছি। তো আগামী নির্বাচনে যেনারাই সরকারে আসুক, আমরা তাদের কাছে স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক একটা সরকার চাই। জি, অসংখ্য ধন্যবাদ। একটু পেছনের দিকে যেতে চাই। এই যে বলা হচ্ছে যে আশ্বাস দিয়েছে কিন্তু আশ্বাসে কাজ হয়নি বা কাজ করেননি, এখনও কি আশ্বাস পাচ্ছেন আপনারা? সামনে নির্বাচন নিয়ে কি ধরনের আশা আছে আপনাদের? কাজ হবে কি না এই আশ্বাসে তাদের? আশ্বাসটা হচ্ছে এক ধরনের প্রতারণার ফাঁদ। কারণ আমরা তো ব্যক্তিকে চিনি যে উনি আসলে ব্যক্তি জীবনে কেমন। তো একজন খারাপ লোক যদি আশ্বস্ত করে, তাহলে উনি আসলে যে এটা উল্টাটা করেন, এটা তো বাংলাদেশের ভাগ্য আকাশে প্রতিনিয়ত হয়ে আসছে। আমরা এই মুহূর্তে বা আমরা পরবর্তী বাংলাদেশ যেমনটা দেখতে চাই, সেটি হচ্ছে ইনসাফের বাংলাদেশ, যেখানে প্রত্যেকটি নাগরিক তার অধিকার ফিরে পাবে। আর বিশেষ করে আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের 64টি জেলার মধ্যে গাইবান্ধা হচ্ছে 64 নাম্বার অনুন্নয়নের দিক থেকে। তো আমরা পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক, আমরা দাবি জানাবো গাইবান্ধার বালাসীবাহাট হয়ে জামালপুরের যে কোনো সহজ প্রান্তে এদিক দিয়ে যেন একটু দ্বিতীয় যমুনা সেতু করা হয়।
যার ফলে আমরা ঢাকার বিকল্প একটা রাস্তা পাবো। এর সাথে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, রাজশাহী থেকে রংপুর বিভাগ এবং সিলেট ময়মনসিংহ বিভাগের সাথে যোগাযোগের দৈর্ঘ্য কমে আসবে, আমাদের জ্বালানি সাশ্রয়ী হবে, আমরা উন্নয়নের দিকে ধাবিত হতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ। একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, যিনি চা বিক্রি করছেন। চাচা, আপনার নাম কি? আমার নাম মজিবর। এই যে এখন যে গলায় জড়িয়ে ধরছে, কাছে আসছে প্রার্থীরা, পরের সময় কি তাদের পাওয়া যায় নির্বাচিত হলে? না না, পাওয়া যাবে না, আর পাওয়া যাবে না। তাতে আপনাদের কি কি সমস্যা আছে এলাকার? এলাকার বহু সমস্যা, আর খাবার নাই, ব্যবসা নাই, পাতি নাই। হ্যাঁ, আমরা এখন কি করি, খাই? বেচা বিক্রি হচ্ছে না? না, হচ্ছে না। নানা ধরনের সমস্যা জর্জরিয়ে আছে, অর্থাৎ জর্জরিত হয়ে আছে সাধারণ মানুষ। নানা ধরনের কথা কিন্তু উঠে আসছে, নানা ধরনের অভিযোগও উঠে আসছে। আমরা কথা বলতে চাই, এই জেলার বলা হচ্ছে যে প্রায় 7টি উপজেলা, 7টি উপজেলায় কিন্তু 5টি উপজেলায় নদী বেষ্টিত যে উপজেলা রয়েছে, অর্থাৎ নদী ভাঙন এখানকার একটি বড় সমস্যা। আমরা কথা বলতে চাই বেশ কয়েকজনের সাথে। এখানে আমার ডান পাশে একজনকে আমরা লক্ষ্য করছি বসে আছেন। আপনার নাম কি, আপনি কি করছেন? আমি জাহাঙ্গীর কবির, আমি একজন সমাজকর্মী। সেই সাথে আমি আদিবাসীদের, সাঁওতালদের ভূমি অধিকার নিয়ে কাজ করি। তো আমি এই আর কি আমার এই যে নদী ভাঙন একটি বড় সমস্যা গাইবান্ধায়, 5টি উপজেলা নদী বেষ্টিত, এটির আসলে করণীয় কি? বিভিন্ন যে পানি উন্নয়ন বোর্ড আছে, বিভিন্ন সরকারি সেবা সংস্থাগুলো আছে, তারা কি এতদিন কাজ করেনি? পানি উন্নয়ন বোর্ডের নামমাত্র ভূমিকা। পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে অনেকে তাদের ঠিকাদারি জীবনে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছে। পক্ষান্তরে আমাদের গাইবান্ধাবাসী বা গাইবান্ধার বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো অনিয়ন্ত্রিত হয়ে গেছেন। এইসব বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো তেমন কাজ করে না। প্রতি বছরেই বন্যার শুরুতেই আমাদের গাইবান্ধা পূর্বাঞ্চলটা ব্যাপকভাবে প্লাবিত হয়। সাধারণ মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে থাকে এবং ফি বছর বন্যা তাড়িত হয়ে হয়ে মানুষ এত বেশি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা অনেকে গৃহহীন হয়ে দেশের বিভিন্ন জেলায় তারা ভূমিহীন মানুষে পরিণত হয়ে বিভিন্ন কর্মে চলে গেছে, তারা এই অঞ্চলে উচ্ছেদ হয়ে গেছে। কিন্তু বন্যা নিয়ন্ত্রণের জন্য পানি উন্নয়ন বোর্ডের যে কাজটা করার কথা ছিল, যে প্ল্যান পরিকল্পনা মাফিক যে কাজটা করা ছিল, সেটা এ যাবৎকালের পর্যন্ত হয়নি। শুধুমাত্র বিশেষ একটি গোষ্ঠীর নীল নকশা কাজ হয়েছে, তারা বেনিফিটেড হয়েছে, তারা অর্থবিত্তের মালিক হয়েছে এবং নিজেদের উন্নয়ন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি। আপনি বলছেন আপনি সাঁওতালদের নিয়ে কাজ করেন, আমরা জানি যে এখানকার সাঁওতালদের নানা ধরনের দাবি দেওয়া আছে, সেই বিষয়গুলো এখনও তাদের দাবি দেওয়া পূরণ হয়েছে কিনা সংক্ষেপে বলবেন। 2016 সালের 6 নভেম্বর সাঁওতাল পল্লীতে স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, সুগার মিল কর্তৃপক্ষ সহ তৎকালীন সংসদ সদস্যের যে বাহিনী, তারা পল্লীতে অগ্নিসংযোগ করে, 3 জন সাঁওতালকে গুলিবিদ্ধ করে এবং শতাধিক সাঁওতাল গুলিতে আহত হয়। এই বিষয়টি নিয়ে আজকে 10 বৎসর যাবৎ আমরা বিচারের জন্য রাস্তায় নামছি, বারবার করে আকুতি মিনতি এবং আন্দোলনের মধ্য দিয়ে আছি আমরা, কিন্তু এখনও এই বিচারটা হয়নি। এই সাঁওতাল খুনের বিচার হয়নি তো হয়নি, এবং তাদের যে পৈতৃক জমি, যেটা সুগার মিল কর্তৃপক্ষ রিকুইজিশন করেছিল সুগার আখ চাষের জন্য, সেটা পর্যন্ত তাদেরকে ফেরত দেওয়া হয়নি। আমরা এই কি দাবি জানাবেন? আমরা অচিরেই সাঁওতালদের তার পৈতৃক ভূমি ফেরত দেওয়া হোক, তাদেরকে তাদের ভূমি অধিকার নিশ্চিত করা হোক এবং সাঁওতাল খুনের বিচার করা হোক। জি, অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সাঁওতালদের নিয়ে যে দাবি দেওয়া, দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করে আসছে, সেই আন্দোলনের কথা তিনি বলছিলেন। নানা ধরনের কথা বলা হচ্ছিল, অর্থাৎ এই যে এই অঞ্চলে নানা ধরনের সমস্যার কথা উঠে আসলো, স্বাস্থ্য, শিক্ষা, বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে। আমরা একটু যোগাযোগ নিয়ে কথা বলতে চাই, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার যে নানা ধরনের সমস্যা রয়েছে, সেই যোগাযোগ নিয়ে আমরা কথা বলতে চাই, জানার চেষ্টা করবো। আমার হাতের বামে একজন বসে আছেন, আপনি নাম কি এবং আপনি কি করছেন? আমার নাম শামসুজ্জোহা শামীম, আমি পেশায় একজন আইনজীবী। আমরা আরও একজন আইনজীবীকে পেয়ে গেছি, বেশ কয়েকজন আইনজীবী আমরা আজকে অনুষ্ঠানে পেয়ে গেছি। এই যে যোগাযোগ ব্যবস্থার কি অবস্থা আপনাদের এখানে? প্রায় 80% মানুষ কৃষির উপর নির্ভরশীল, নানা ধরনের যে পণ্য পরিবহন সেটি করতে হয়, সেটি আসলে কি অবস্থা আমাদের বলবেন? অনেকে এখানে উপস্থাপন করেছে আমাদের এলাকা থেকে পূর্ব অঞ্চলে আর কি ময়মনসিংহ জেলায় যাওয়ার যে একটা নদীপথ,
এটা আসলে যে টাকা ব্যয় করে এখানে ফেরিঘাট করা হয়েছিল সেটা সম্পূর্ণ অচল আর কি, কোনো কাজে আসেনি। এছাড়া রাস্তাঘাটের কি অবস্থা, সড়ক ব্যবস্থার? সড়ক ব্যবস্থার একটু উন্নয়ন ঘটেছে ইদানিং। আমাদের যেমন চিলমারি যে একটা সেতু হয়েছে, সেই সেতুর মাধ্যমে আমরা যে কুড়িগ্রাম শহর থেকে এখন গাইবান্ধা যাতায়াতটা অতি সহজ হয়েছে। এর পাশাপাশি গাইবান্ধা শহরের কথা যদি আমরা বলি, গাইবান্ধা শহরের জন্য এখন একটু ভিড় হয়ে গেছে আর কি, যানজট হয়ে গেছে। এখানে যদি দুই পাশে দুটা বাইপাস সড়ক হতো তাহলে মানুষ চলাচলের আরও সুবিধা হতো। এবং আর একটি সমস্যা যেটা, আমাদের যে বাস স্ট্যান্ড, গাইবান্ধার যে বাস স্ট্যান্ডটা একদম এটা একটা জনবহুল এলাকায় হয়ে গেছে। এই বাস স্ট্যান্ডটা যদি শহর থেকে একটু দূরে নিয়ে যাওয়া যেত তাহলে মানুষের জনভোগান্তিটা একটু কমতো, কিছুটা স্বস্তি আসতো বলে তিনি মনে করছেন। এখানে অপরিকল্পিত উন্নয়নের কথা বলা হচ্ছে, প্রথম থেকেই বলা হচ্ছে, অর্থাৎ রংপুর সুগার মিল। আমরা আমার সহকর্মীর কাছে আরেকবার একটু যেতে চাই, সহকর্মী বিপ্লব ইসলাম। বিপ্লব, আপনি ছোট্ট করে বলবেন, এই যে রংপুর সুগার মিলের কথা বলা হচ্ছে গাইবান্ধায় যাচ্ছে, এটি এখনো তো নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে, এটি কেন সচল হলো না? এটি আমরা দেখেছি যে বিগত সরকার কিন্তু বারবারই আশ্বাস দিয়েছিল যে এই চিনিকলটি চালু হবে, কিন্তু তারা দীর্ঘদিনেও চালু করতে পারেনি। পরপর যে বর্তমান যে সরকার রয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার, তারাও কিন্তু এটি আসার পরপরই আশ্বাস দিয়েছিল এই অঞ্চলের মানুষকে যে এটি দ্রুত চালু হবে। সেই আশ্বাসের প্রেক্ষিতে আমরা দেখেছি এই অঞ্চলের মানুষ কিন্তু একটি খুশি বা একটা আনন্দের মধ্যে পড়ে গিয়েছিল। এবং তাদের যে চাষাবাদের অযোগ্য জমি, চাষাবাদের অযোগ্য এই জন্যই বলবো যে যেই সকল জমিতে আখ চাষ হয়, এই আখ চাষের জমিগুলো কিন্তু অন্য কোনো ফসল হয় না, যে কারণে কিন্তু তারা একটি খুশির বন্যায় ভাসছিল। তারা কিন্তু এই আখ চাষের জমিগুলো আবারও পুনরুজ্জীবিত করেছিল। তারা ঠিক করেছিল যে 4 মাসের মধ্যে তাদের এই সুগার মিলটি চালু হবে, ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কিন্তু সেটিও কিন্তু মুখ উপরে পড়ে আছে। আমরা যদি বলি যে একমাত্র ভারী শিল্প এই জেলার চিনিকল, সেই চিনিকলটি কিন্তু 4 মাসের স্থলে কিন্তু আমরা দেখেছি যে 1.5 বছর পার হয়ে যাচ্ছে, আজকে কোনো পরিবর্তন নেই। এবং চালুর যে উদ্যোগ, সেটি যে শুরু হবে, শুরুর যে প্রারম্ভিক যে কাজকর্ম, সেটিও কিন্তু হয়নি। জি, অসংখ্য ধন্যবাদ। নানা ধরনের এই যে অপরিকল্পিত উন্নয়নের কথা বলা হচ্ছে, সেটি হয়নি। আমরা ছোট্ট করে কিছু কথা শুনতে চাই, জানার চেষ্টা করব। এই যে অপরিকল্পিত উন্নয়নের কথা বলা হচ্ছে, চিনিকল পড়ে আছে, ফেরিঘাট এখনো হয়নি, এগুলো আসলে কেন হলো না, আপনার কি মনে হয়? চিনিকল এখন এগুলো আমার মানে এর আগে সরকার কি কাজ করেছেন? না না, এর আগে কোনো সরকারই কাজ করেনি। সামনে তো নির্বাচন, এই নির্বাচনে আপনাদের আশা কি তাহলে? আমরা এমন একটা সরকার চাই যা আমাদের সাধারণ জনবান্ধব একটা সরকার। আর আমরা অতি দ্রুত অবশ্যই নির্বাচন চাই। হ্যাঁ, যারা আমরা জনগণ সবাই নির্বাচনের জন্য মুখিয়ে আছি। হ্যাঁ, যত দ্রুত সম্ভব আমরা একটি নির্বাচন চাই। জি, অসংখ্য ধন্যবাদ। আপনারা কি চান? নির্বাচন সামনে, তো ভোট দিতে যাবে নিশ্চয়? ইনশাল্লাহ যাব, ভোট দিতে যাব। কি কি সমস্যা আছে এলাকার আপনাদের? আমাদের সমস্যা, যদি এলাকার সমস্যা বলি, আমাদের এখানে তুলসীঘাট ঐতিহ্য একটা হাট, তুলসীঘাটটা ঐতিহ্য একটা হাট। এখানে ঘাট ছিল এক সময়, যে ঘাট থেকে বালাসীঘাট, ঘোড়াঘাট, তুলসীঘাট একটা ঘাট, এখান থেকে পাট, চামড়া, পেঁয়াজ এখান থেকে রপ্তানি হতো। সেই ঐতিহ্যবাহী হাটটা আস্তে আস্তে দীর্ঘদিন হচ্ছে, আমাদের হাটটা আস্তে আস্তে মার খেয়ে যাচ্ছে। এবং এটা একটা বিষয়। আর একটা বিষয় যে আমার হাটের মধ্যে ড্রেন, একটু বৃষ্টি হলে 1 হাঁটু পানি বেজে থাকে। আমাদের বাজারের ভেতর থেকে হাটের যে পানি নিষ্কাশন ড্রেন, এই ড্রেনটা নদীতে নামানো নাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, এই যে নানা সমস্যার কথা তিনি বলছিলেন, নিশ্চয়ই সামনে নির্বাচনে। আমরা ছোট্ট করে আরও একজনের সাথে একটু কথা বলতে চাই। এই যে নানা ধরনের কথা বলা হচ্ছে, আপনি কি করেন এবং আপনার নাম কি, ছোট্ট করে বলবেন? আমি মোহাম্মদ জরিফ শেখ, প্রোভাইডার শেখ দইঘর। এই যে আপনার কি কি সমস্যা রয়েছে আপনার যে ব্যবসার ক্ষেত্রে, নানা ধরনের যে সমস্যা, সেই কি কি সমস্যার কথা বলবেন আপনি? যেমন আমাদের এখানে সমস্যা দুগ্ধজাত পণ্যের বাজারজাতকরণের সমস্যা। আর দেখা যায় যে গাভীর খাদ্যের যে দামটা আছে, এটা বৃদ্ধি পাইছে অনেক বেশি আর কি। যদি আমাদের প্রায় 7,000 খামারি দুধ দেয়, 35,000 লিটার দুধ দৈনিক দিন। তবে তাদের সবচেয়ে বড় সমস্যা একটাই, যে দুধের দাম যদি পায় 50 বা 48 টাকা, খাদ্যের দাম 55-60 টাকা। সামনে নির্বাচিত নতুন প্রতিনিধি আসলে নিশ্চয়ই তারা এই কাজগুলো করবেন। আপনার কি দাবি থাকবে তাদের প্রতি? তাদের প্রতি একটাই দাবি, যে আমাদের খামারি ভাইরা আছে যে সমগ্র দেশে বা আমাদের গাইবান্ধা জেলায়, বাঘাবাড়ির পরেই গাইবান্ধা জেলার স্থান দুধের জন্য।
তো এই দুধ শিল্পটাকে বা গবাদি পশু প্রাণীজাত পণ্যের শিল্পটাকে আরও চিরস্থায়ী করার জন্য অন্তত পশু খাদ্যের দামটা যেন কমানো হয়। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম গাইবান্ধা জনপদের, বলা হচ্ছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর মানুষের নানা ধরনের যে সংকট সম্ভাবনা এবং নানা ধরনের যে দাবিদার কথা উঠে আসলো এবং বিভিন্ন সমস্যার কথা তারা উল্লেখ করেছেন। তারা বলছেন যে এই সমস্যাগুলো যেন নতুন জনপ্রতিনিধি যিনি নির্বাচিত হয়ে আসবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তিনি যেন তাদের ত্রাতা হয়ে আসেন এবং এই সমস্যাগুলোর সমাধান করেন। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে সব কিছুই কিন্তু তিনি যেন এই সমস্যার সমাধানগুলো করেন। এই ছিল আজকে নির্বাচনী পথ চলে। আগামীকাল দেখা হবে রংপুর জনপদের মানুষের সাথে, তাদের সাথে কথা হবে এবং শুনবো তাদের যে নানা সংকট সম্ভাবনার কথা এবং ভোট ভাবনার কথা। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।